হ্যালো গাইজ, তোমাদের আরেকবার এই চ্যানেল স্বাগত। আজকে ভূগোলের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টার তোমাদের সামনে নিয়ে আসছি, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং এখানে দেখবে যে সমস্ত আমি তোমাদের ভিডিও দিচ্ছি, সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত জিকে বই রয়েছে, মাধ্যমিকের যে ভূগোল বই রয়েছে, সেইগুলো কম্পাইল করে এই পিডিএফ তৈরি করা হয়েছে। এই যে নোটটা, এই ভিডিওটা দেখতে গেলে এর থেকে বাইরে একটাও কোশ্চেন আসবে না। কাজেই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট এবং প্রায় প্রত্যেকটি পরীক্ষায় এই সৌরজগৎ থেকে কমন আসে, ঠিক আছে? তো তোমরা যদি এই সৌরজগতের ভিডিওটি দেখো, সেটা ডব্লিউবিসিএস সহ যে কোনো পরীক্ষায় তোমরা কমন পাবে। এবং তোমরা আবার বলছি, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে পার্ট 1 শুরু করছি, এরপর থেকে পার্ট 2, পার্ট 3 শুরু করব, ঠিক আছে? তো শুরু করছি আজকের এই যে ফার্স্ট চ্যাপ্টার ভূগোলের, দ্য সোলার সিস্টেম, সৌরজগৎ, সেই চ্যাপ্টারটা, ঠিক আছে? কি বলছে যে দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ নন অজ কসমোলজি। পরীক্ষা আসে যে কসমোলজি মানে কি হচ্ছে। কসমোলজি হচ্ছে একটা বিজ্ঞান। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে যে পড়াশোনা, তাকে বলে কসমোলজি। এই কসমোলজি কোথেকে এসছে? সেটা এসছে কসমোস এবং লগস, দুটো শব্দ থেকে এসছে। এই কসমোস মানে হচ্ছে ইউনিভার্স, মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, আর লগস মানে হচ্ছে সায়েন্স, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড যে সায়েন্স, তাকেই বলছে কসমোলজি। এটা পরীক্ষায় কিন্তু আসে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট, যে এই যে মহাবিশ্ব উৎপত্তি হয়েছে, সেই মহাবিশ্ব উৎপত্তি যে থিওরি দ্বারা ব্যাখ্যা করা হয়, তাকে বলে বিগ ব্যাং থিওরি। মনে থাকবে কি বলে? বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি জর্জ লেমেটার দ্বারা সাজেস্টেড এবং ফর্মুলেটেড করা হয়েছিল। মনে থাকবে, এই যে বিগ ব্যাং থিওরি, যে থিওরি দ্বারা এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছে, তাকে ব্যাখ্যা করা যায়। সেই থিওরিটি কে সাজেস্টেড এবং ফর্মুলেট করেছে? তার নাম হচ্ছে জর্জেস লেমেটার। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট। তো আমাদের যে সৌরজগৎ, তোমরা সবাই জানো যে আমাদের সৌরজগতে সূর্য আছে এবং 8টা গ্রহ আছে এবং তাদের উপগ্রহ আছে এবং অসংখ্য গ্রহাণু, ধূমকেতু, উল্কা আছে, ঠিক আছে? তো আজকে আমরা এই যে গ্রহাণু বা ধূমকেতু বা উল্কা, এই টপিকে এগুলো সম্বন্ধেই আলোচনা করছি, যেগুলো পরীক্ষা আসে। পরের যে পার্ট 2, সেখানে আমরা বিশদে আলোচনা করব বিভিন্ন গ্রহ এবং সেখান থেকে কি কোশ্চেন আসে। তো এখানে যে ফার্স্ট আসছে আমাদের গ্যালাক্সি বা ছায়াপথ। গ্যালাক্সি বা ছায়াপথ, ঠিক আছে? তো এই যে গ্যালাক্সি কি জিনিস, ছায়াপথ না? গ্যালাক্সি হচ্ছে হিউজ কালেকশন অফ গ্যাস, ডাস্ট অ্যান্ড বিলিয়নস অফ স্টার্স অ্যান্ড দেয়ার সোলার সিস্টেম। মানে কি, এই গ্যালাক্সি হচ্ছে অনেক অনেক গ্যাস আছে, অনেক ধূলিকণা আছে এবং অসংখ্য অসংখ্য তারা আছে এবং তাদের সোলার সিস্টেম আছে, অসংখ্য নক্ষত্র এবং তাদের সৌরজগতের যে সম্মিলিত কালেকশনটা, সেটাকে বুঝে ছায়াপথ বলছে। মনে থাকবে, এই গ্যালাক্সি ইজ হেল্ড টুগেদার বাই গ্রেভিটি। কি করে থাকে তারা? না, অভিকর্ষের দ্বারা তারা একসঙ্গে থাকে, ঠিক আছে? আমাদের যে গ্যালাক্সি, আমাদের যে ছায়াপথ পৃথিবীর, তার নাম কি হচ্ছে? দ্য মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। পরীক্ষা আসে কি? দ্য মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা হচ্ছে আমাদের পৃথিবীর ছায়াপথ বা গ্যালাক্সি, ঠিক আছে? এই মিল্কি ওয়ে বা আকাশ গঙ্গার মাঝখানে একটা সুপার মাসিভ ব্ল্যাক হোল আছে। কি আছে? সুপার মাসিভ ব্ল্যাক হোল। এটা কি? প্রত্যেকটা হচ্ছে, এরা এখানে যে যতগুলো আছে এই যে নক্ষত্র, সেখানে এদের প্রত্যেকটা হচ্ছে স্পাইরাল আকৃতির। কি আকৃতির? স্পাইরাল আকৃতির। একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর এই ছায়াপথটি প্রায় 250 মিলিয়ন বছর সময় লাগে। মনে থাকবে, কত লাগে? প্রায় 250 মিলিয়ন বছর, ঠিক আছে? লেটেস্ট নন যে গ্যালাক্সি, তার নাম হচ্ছে ডর্ফ গ্যালাক্সি। কি নাম? ডর্ফ গ্যালাক্সি বা বামন গ্যালাক্সি। মনে থাকবে, যেটা লেটেস্ট আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে ডর্ফ গ্যালাক্সি বা বামন গ্যালাক্সি। এবং আমাদের নিকটতম যে ছায়াপথ, তার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। কি নাম? অ্যান্ড্রোমিডা। মনে থাকবে, এগুলো কিন্তু সব পরীক্ষা আসে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আমাদের নিকটতম ছায়াপথের কি নাম? অ্যান্ড্রোমিডা। এই মহাবিশ্বে মোট 10^11 সংখ্যক ছায়াপথ আছে। মনে থাকবে কত? মোট 10^11
11 সংখ্যক। ঠিক আছে, আসছি আমরা এরপরে নেক্সট কি আছে, অ্যান্ড্রোমিডা, যেটা হচ্ছে আমাদের সব থেকে নিকটতম ছায়াপথ। একটু আগে বললাম এটা অবশ্যই স্পাইরাল আকৃতির হবেই, স্পাইরাল বা সর্পিল আকৃতি হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের নিকটতম ছায়াপথ, মনে থাকবে এটা এটা হচ্ছে আমার নিকটতম ছায়াপথ। ছায়াপথগুলিকে অ্যাকচুয়ালি একটা ক্লাস্টারে বিভক্ত করা হয়েছে। মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা এবং অ্যান্ড্রোমিডা সহ প্রায় 30 গ্যালাক্সিগুলোকে স্থানীয় গ্রুপ নামে পরিচিত, লোকাল গ্রুপ, যেটি একটি ক্লাস্টারে একসাথে গ্রুপ করা হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে নিহারিকা বা নেবুলা। ঠিক আছে, এই যে নিহারিকা কি জিনিস, নিহারিকা হচ্ছে যে নিহারিকা হচ্ছে যে আকাশের একটা ব্রাইট স্পট, আকাশের একটা ব্রাইট স্পট, যেটা কি না হালকা গ্যাসের মেঘ দিয়ে তৈরি। নিহারিকা হচ্ছে হালকা গ্যাসের মেঘ দিয়ে তৈরি আকাশের একটা উজ্জ্বল জায়গা, যা নক্ষত্রের ঔজ্জ্বল্যের আলোকের কারণে ম্লান বলে মনে হয়। ঠিক আছে, এরপর আসছি আমরা অ্যান্ড্রয়েডস সরি অ্যাস্টেরয়েডস অর প্ল্যানেটয়েডস। কি অ্যাস্টেরয়েডস অর প্ল্যানেটয়েডস, এই অ্যাস্টেরয়েডস অর প্ল্যানেটয়েডস যাকে বাংলায় বলছে গ্রহাণুপুঞ্জ, এই গ্রহাণুপুঞ্জকে অ্যাকচুয়ালি মাইনর প্ল্যানেট বলে। কি বলে? মাইনর প্ল্যানেট। এগুলি বেশিরভাগ কোথায় দেখা যায়? মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথে। কোথায়? মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথে। এবার আসছে আমরা যে মেটেওরস অ্যান্ড মেটেওরাইটস, মানে উল্কা এবং পতিত উল্কা। ঠিক আছে, এই উল্কা এবং পতিত উল্কা কি বলে? এটাকে শুটিং স্টারও বলে। মনে রাখবে, এই উল্কা এবং পতিত উল্কা এদেরকে শুটিং স্টারও বলে। বাতাসের সঙ্গে ঘর্ষণের কারণে বায়ুমণ্ডল অতিক্রম করার সময় মহাকাশ থেকে আগত বিভিন্ন পদার্থের কণাগুলি উজ্জ্বল হয়ে ওঠে। মানে যখন মহাকাশ থেকে বিভিন্ন কণাগুলি পৃথিবীর দিকে ধেয়ে আসে, তখন বাতাসের সঙ্গে ঘর্ষণ হয়, এবং সেই ঘর্ষণের কারণে কি হয় না, তারা যখন বায়ুমণ্ডল অতিক্রম করে তখন এই পদার্থের কণাগুলি উজ্জ্বল হয়ে ওঠে, এবং তারা পৃথিবীতে পৌঁছানোর আগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মনে থাকবে, এবং তারা পৃথিবীতে পৌঁছানোর আগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এগুলোকে মেটিওরস বা উল্কা বলে। যখন উল্কাগুলি বড় হয় এবং পুরোপুরি জ্বলে যায়নি, এবং তারা যখন পৃথিবীর পৃষ্ঠে অবতরণ করে, তখন সেটা উল্কা অবতরণ এই উল্কা অবতরণ নামে পরিচিত, উল্কাপাত। ঠিক আছে, উল্কাপাত নামে পরিচিত। এবার আসছে ধূমকেতু বা কমেটস। ধূমকেতুর অর্থ কি? লমস তারা। কি? লমস তারা, হেয়ারি স্টার। মনে থাকবে, এই যে ধূমকেতু, ধূমকেতুর অর্থ হচ্ছে লমস তারা বা হেয়ারি স্টার। ধূমকেতু কেবল তখনই দৃশ্যমান হয় যখন এটা সূর্যের কাছাকাছি ভ্রমণ করে। মনে থাকবে, যখন সূর্যের কাছাকাছি ভ্রমণ করে তখনই ধূমকেতু দৃশ্যমান হয়। এই সময় এটি উজ্জ্বল আলোর মতো একটি লেজ নির্গত করে, যা ধূমকেতু হিসাবে পরিচিত। ঠিক আছে, এটা এসে করে উজ্জ্বল আলোর মতো একটা লেজ বের করে, যেটাকেই ধূমকেতু হিসাবে পরিচিত। এই লেজটি সর্বদা সূর্য থেকে দূরে অবস্থান করে। ঠিক আছে, আসছি আমরা নক্ষত্র। নক্ষত্র বা স্টার। নক্ষত্র গরম জ্বলন্ত গ্যাস দিয়ে তৈরি। এটা হচ্ছে হট বার্নিং গ্যাস। আমাদের যে সব থেকে কাছের যে নক্ষত্র, তার হচ্ছে প্রক্সিমা সেন্টারুই। পরীক্ষা আছে, কি নাম? প্রক্সিমা সেন্টারুই। এই নক্ষত্র থেকে আলো আসতে প্রায় 4.3 বছর সময় লেগে যায়। কত? 4.3 বছর। এই যে প্রক্সিমা সেন্টারুই আমাদের কাছে নক্ষত্র, এই প্রক্সিমা সেন্টারুই প্রায় 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। আলোকবর্ষ হচ্ছে এই মহাকাশে দূরত্ব মাপার একক। ঠিক আছে, এই 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। ধ্রুব তারার আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 47 বছর সময় লাগে। মনে থাকবে, ধ্রুব তারার
আলো পৃথিবীতে আসতে প্রায় 47 বছর সময় লাগে। সূর্য ছাড়া আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম হচ্ছে লুব্ধক। মনে থাকবে, সূর্য ছাড়া আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম লুব্ধক। এবং সূর্যের চেয়ে ছোট কিন্তু মিটমিটে আলোকযুক্ত নক্ষত্রদের বামন নক্ষত্র বলে, ডার্ক স্টার। ঠিক আছে, একটি কাল্পনিক রেখা দিয়ে নক্ষত্রদের যোগ করলে বিভিন্ন মূর্তির আকৃতি ধারণ করে, এদেরকে নিউট্রন নক্ষত্র বলে। মনে থাকবে, এদেরকে নিউট্রন নক্ষত্র বলে। সূর্যের নিকটতম যে গ্রহ তার নাম হচ্ছে বুধ, এবং দূরতম যে গ্রহ তার নাম হচ্ছে নেপচুন। এই মহাবিশ্বে প্রায় 10^22 সংখ্যক নক্ষত্র আছে। কত আছে? 10^22। পৃথিবী থেকে খালি চোখে প্রায় 8,000 নক্ষত্র দেখতে পাওয়া যায়। খালি চোখে 8,000 নক্ষত্র দেখতে পাওয়া যায়। এগুলোর মধ্যে 4,000 নক্ষত্র উত্তর গোলার্ধে বা নর্থার্ন হেমিস্ফিয়ারে, এবং 4,000 দক্ষিণ গোলার্ধে বা সাউথার্ন হেমিস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। কিন্তু একটি নির্দিষ্ট সময়ে যে কোনো গোলার্ধ থেকে শুধুমাত্র 2,000 নক্ষত্র দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার সে কনস্টেলেশন বা নক্ষত্রপুঞ্জ। ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞানীদের তারাগুলি বা নক্ষত্রগুলিকে মোটামুটি অবস্থান শনাক্ত করার জন্য আকাশকে এককে বিভক্ত করা হয়েছে। এই ইউনিটগুলি নক্ষত্রপুঞ্জ নামে পরিচিত। আকাশে তো অনেক নক্ষত্র আছে, সেই নক্ষত্রগুলিকে এক একটা ইউনিটে ভাগ করা হয়েছে, সেই ইউনিটগুলোকে বলছে নক্ষত্রপুঞ্জ। ঠিক আছে, মনে রাখবে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এদেরকে বলছে টেরিস্ট্রিয়াল গ্রহ বা রকি গ্রহ, কারণ তারা এক জাতীয় প্রাণী, গ্রহ। এটা টাইপিং ভুল হয়েছে, এটা গ্রহ হবে। ঠিক আছে, কি বলছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এদের কি বলছে টেরিস্ট্রিয়াল গ্রহ বা রকি গ্রহ, কারণ তারা হচ্ছে এক জাতীয় গ্রহ। এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে বলছে বায়বীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ। এখানে কোশ্চেন কেমন হতে পারে, যে নিচের যে অপশন দেওয়া আছে তাদের মধ্যে কোনটি জোভিয়ান গ্রহ? হয়তো 3টা দেওয়া থাকবে, টেরেস্ট্রিয়াল গ্রহ, একটা দেওয়া আছে জোভিয়ান গ্রহ। তাহলে টেরেস্ট্রিয়াল বা রকি গ্রহ কোনটা কোনটা? না বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর জোভিয়ান গ্রহ কোনগুলো যাদেরকে বায়বীয় গ্রহ বলছে? না বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ঠিক আছে, তাছাড়া ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট, আভ্যন্তরীণ গ্রহ কি কি? বুধ, এটা বুধ হবে এটা। ঠিক আছে, এটা আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। মনে থাকবে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলোকে বলছে আভ্যন্তরীণ বা ইনার প্ল্যানেট। এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এদের কি বলছে আউটার গ্রহ। ঠিক আছে, আর প্লুটো হচ্ছে একটা বামন গ্রহ। এটা পরে আসছি যে কেন বামন গ্রহ বলছে। প্লুটো হচ্ছে বামন গ্রহ। এই প্লুটোকে কখন বাদ দেওয়া হয়েছে বা কি আছে, এটা ডিটেলস আমি আসবো, যেগুলো পরীক্ষায় আসে। এবার হচ্ছে সান বা সূর্য। ঠিক আছে, এই সূর্য এর বয়স কত বলতো? এই সূর্যের বয়স হচ্ছে প্রায় 4.5 মিলিয়ন বছর। মনে থাকবে, এই সূর্যের বয়স হচ্ছে প্রায় 4.5 বিলিয়ন বছর। এবং সূর্যে আমরা জানি অনেক গ্যাস আছে, তার মধ্যে প্রধান কি গ্যাস আছে? গ্যাস হাইড্রোজেন এবং হিলিয়াম, তারা 3:1 অনুপাতে আছে। খুব ইম্পর্টেন্ট, কে আছে? হাইড্রোজেন এবং হিলিয়াম 3:1 অনুপাতে। পারমাণবিক সংশ্লেষের কারণে, যাকে বলছে নিউক্লিয়ার ফিউশন, এই নিউক্লিয়ার ফিউশনের জন্য সূর্যের হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়ে যায়। তার ফলে কি হয়? প্রচুর পরিমাণে তাপ ও আলো প্রকাশিত হয়, বলে আমরা আলো পাই। তার এই যে সূর্যের মধ্যে প্রচুর আছে হাইড্রোজেন এবং হিলিয়াম 3:1 অনুপাতে, এই হাইড্রোজেনটা কি হয়? হিলিয়ামে হয়েছে কনভার্ট, এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে তাপ এবং
আলো নির্গত করে, তার ফলে সূর্য খুব উত্তপ্ত। এবং এই যে আলো উৎপন্ন হয়, সেই আলোয় তার মাত্র একদম নিগণ্য বলতে বলা যায় শতকরা আমাদের পৃথিবীতে আসে। এই জন্যই সূর্য হচ্ছে আগুনের জ্বলন্ত বলের মতো। ঠিক আছে, এই জন্যই সূর্যকে বলছে আগুনের জ্বলন্ত বলের মতো। এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরীক্ষা আছে যে সারফেস টেম্পারেচার অফ সান কত, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং কোর টেম্পারেচার বা কেন্দ্রমূলের তাপমাত্রা কত, 1,50,00,000। মনে থাকবে, 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে থাকবে, পরীক্ষা আছে সানের সারফেস টেম্পারেচার হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কোর টেম্পারেচার বা কেন্দ্রমূলের তাপমাত্রা হচ্ছে 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই সূর্যের আয়তন কত না, পৃথিবীর যা আয়তন সেই আয়তনের 13 লক্ষ গুণ গুণ, পৃথিবীর আয়তনের 13 লক্ষ গুণ। এবং ভর হচ্ছে 3,32,000 গুণ। মনে থাকবে, পৃথিবীর যে আয়তন সেই আয়তনের 13 লক্ষ গুণ হচ্ছে সূর্য বড়, এবং ভর হচ্ছে 3,32,000 গুণ বড়। তো সূর্যের ব্যাসার্ধ কত না, সূর্যের ব্যাসার্ধ হচ্ছে প্রায় 6,95,700 কিলোমিটার। মনে থাকবে, বা 4,32,300 মাইল। পরীক্ষায় কিলোমিটারও আসতে পারে আবার মাইলও আসতে পারে। যে সূর্যের ব্যাসার্ধ হচ্ছে 6,95,700 কিলোমিটার, 6,95,700 কিলোমিটার বা 4,32,300 মাইল। যেটা কি না বৃহস্পতির গড় ব্যাসার্ধের প্রায় 10 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 109 গুণ। মনে থাকবে যে পৃথিবীর ব্যাসার্ধের থেকে প্রায় 109 গুণ বড় এবং পৃথিবীর বৃহস্পতির ব্যাসার্ধ থেকে প্রায় 10 গুণ বড়। ঠিক আছে, এবং এক একটা যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, জ্যোতির্বিদ্যা একক, সেই এককের 1/215তম। ঠিক আছে, এখানে আমরা কিছু কোশ্চেন প্রায় পরীক্ষা আসে যে সূর্য ওঠার পর কত দূরে, সূর্য ওঠার পর থেকে কত দূরে অবস্থিত না, প্রায় 29,000 আলোকবর্ষ দূরে। সূর্যে কত শতাংশ হাইড্রোজেন আছে, প্রায় 81.76% এবং 18.17% আছে হিলিয়াম। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে না, প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। অ্যাকচুয়ালি 20 সেকেন্ড থেকে আরও কম, 19 সেকেন্ড সামথিং। ঠিক আছে, প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য পৃথিবীর ওজনের চাইতে কত গুণ ভারী, একটু আগে বললাম 3.3 লক্ষ গুণ ভারী। মনে থাকবে, সূর্যের ব্যাস কত না, সূর্যের ব্যাস হচ্ছে 13,92,000 কিলোমিটার। সূর্য পৃথিবী থেকে কত বড়, প্রায় 13 লক্ষ গুণ বড়। ধূমকেতু শব্দের অর্থ কি, ধোঁয়ার নিশান। কি, ধোঁয়ার নিশান। আমাদের বৃহত্তম যে গ্রহাণুপুঞ্জ তার নাম কি, সেরেস। আমাদের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম সেরেস। পৃথিবীর পরিধি কত না, 4,00,000 এই 40,077 কিলোমিটার। পৃথিবীর পরিধি হচ্ছে 40,077 কিলোমিটার। ঠিক আছে, এরপর আসছে যে ধূমকেতু কত বছর অন্তর আকাশে দেখা যায়, 76 বছর। অনেক পরীক্ষা এসছে। কত সালে হেলির ধূমকেতু আবিষ্কার করেন, 1707 খ্রিস্টাব্দে। মনে থাকবে, 1707 খ্রিস্টাব্দে হেলির ধূমকেতু আবিষ্কার করেন। এই যে হেলির ধূমকেতু বা হেলিজ কমেট, এটা 76 বছর বা 75 থেকে 76 বছর পর পর এটা পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে ওঠে। ঠিক আছে, এটা কার নামে হয়েছে না, এই ধূমকেতুটা অ্যাকচুয়ালি বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলির নামানুসারে হয়েছে। কি নাম, এডমন্ড হেলি। এই এডমন্ড হেলি নামানুসারে একে হেলির ধূমকেতু বলা হয়। এর যে অফিসিয়াল ডেজিগনেশন সেটা হচ্ছে 1P অবলিক হেলি। মনে থাকবে, অফিসিয়াল যে ডেজিগনেশন তাকে হচ্ছে 1P হেলি। মাঝে মাঝে একে কমেট হেলি বা ধূমকেতু হেলি বলে। ঠিক আছে,
হেলির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সেই হিসাবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুবার দেখা যেতে পারে। ঠিক আছে। 1886 সালে সৌরজগতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মতো দেখা গিয়েছিল। মনে থাকবে কবে? 1986 সালে। এবং নেক্সট 2061 সালে এটিকে আবার দেখা যাবে। মনে, খুব ইম্পর্টেন্ট। 1986 সালে দেখা গেছে, ঠিক আছে, এবং এটাকে 2061 সালে এটাকে আবার দেখা যাবে। এই হেলির ধূমকেতু থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা সূর্যের যে অংশটি পূর্ণ তাকে কি বলছে? কেন্দ্রমণ্ডল বা করোনা। কেন্দ্রমণ্ডল বা করোনা। দিস corona is visible only during a total eclipse of the sun or with a special solar telescope called coronagraphy। মানে এই যে করোনা বা কেন্দ্রমণ্ডল, এটা একমাত্র যখন পূর্ণ সূর্যগ্রহণ হয় তখনই দেখতে পাওয়া যায়। তাছাড়া এই ক্রোনোগ্রাফ বলে একটা যন্ত্র আছে, ক্রোনোগ্রাফ। এই ক্রোনোগ্রাফ যন্ত্রের সাহায্যেও এই কেন্দ্রমণ্ডল বা করোনা দেখতে পাওয়া যায়। সূর্যের যে অংশ অত্যাধিক উজ্জ্বল তাকে কি বলে? তাকে বলছে আলোকমণ্ডল বা ফটোস্ফিয়ার। আলোকমণ্ডল বা ফটোস্ফিয়ার। তো এই হচ্ছে আজকের, শুরু করলাম বেসিক নলেজটা। আগামীকাল থেকে সমস্ত যে পৃথিবী এবং তার সঙ্গে যে সমস্ত সৌরজগতে আমাদের গ্রহ আছে সেখান থেকে যা যা কোশ্চেন হয় সমস্ত কোশ্চেন আমরা বিশদে আলোচনা করব। এবং তোমাদেরকে অবশ্যই সেই জন্য বলছি যে এই ভিডিও দেখলে যে কোনো পরীক্ষায় তোমাদের কমন আসতে পারে এবং এর বাইরে আসবে না। ঠিক আছে। তাহলে অবশ্যই যদি এরকম ভিডিও আবার পেতে চাও তাহলে অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আবার বলছি, এই যে করাচ্ছি এগুলো খুব ইম্পর্টেন্ট। এর বাইরে কোশ্চেন হয় না বা হবেও না, ইভেন ডব্লিউবিসিএস হোক। ঠিক আছে। তো যাই হোক, আজকে পার্ট 1 শেষ করলাম, আগামীকাল পার্ট 1 দেবো। ততক্ষণে সবাই নিজের পড়াশোনা চালিয়ে যাও, সবাই ভালো থেকো, কেমন?